ইন্ডিগো বাংলা সারাংশ। ইন্ডিগো অধ্যায়ে লেখক লুইস ফিশার ব্যাখ্যা করেছেন কিভাবে মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের সূচনায় এক নতুন দৃষ্টিভঙ্গি এনেছিলেন চম্পারণে ভাগচাষীদের ন্যায় আদায়ের মাধ্যমে। 1970 সালে রাজকুমার শুক্ল নামের এক নিরক্ষর কিন্তু সংকল্পবদ্ধ কৃষক গান্ধীর কাছে পৌঁছান। তিনি বিহারের চম্পারণে নীল চাষীদের উপর ব্রিটিশ জমিদারদের অত্যাচারের কথা জানান। তিনি গান্ধীকে সেখানে নিয়ে যেতে অনুরোধ করেন। বহুবার অনুসরণ ও অনুরোধের পর গান্ধী রাজি হন। প্রথমে তিনি তথ্য সংগ্রহের জন্য মুজাফফরপুরে যান। সেখানকার শিক্ষাবিদ ও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে তিনি চাষীদের দুঃখ কষ্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পান। গান্ধী চম্পারণ পৌঁছে তদন্ত শুরু করেন। জমিদার সমিতি ও ব্রিটিশ কর্মকর্তারা তাকে বহিরাগত বলে প্রত্যাখ্যান করে এবং তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। গান্ধী সেই আদেশ অমান্য করেন এবং তাকে আদালতে হাজির হতে বলা হয়। কৃষকরা তার পক্ষে সমবেত হয়। হাজার হাজার কৃষকের উপস্থিতি প্রশাসনকে বিস্মিত করে। গান্ধী নিজেই আদালতে দোষ স্বীকার করেন, কিন্তু বলেন যে তিনি মানবিক দায়িত্ব পালন করেছেন। তিনি জানান তার আইন অমান্য করা অবাধ্যতার নয়, বরং বিবেকের আদেশ পালন। প্রথমবারের মতো ভারতের মাটিতে সত্যাগ্রহ আন্দোলনের এমন দৃষ্টান্ত স্থাপিত হয়। এর প্রভাব প্রশাসনের উপর পড়ে এবং মামলাটি বন্ধ হয়ে যায়। এরপর একটি সরকারি তদন্ত কমিশন গঠিত হয়, যাতে গান্ধী চাষীদের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। কমিশনে জমিদারদের বিরুদ্ধে বিপুল প্রমাণ উপস্থাপন করা হয়। তারা ক্ষতিপূরণ দিতে রাজি হয়। তারা আশা করেছিল গান্ধী পুরো টাকা চাইবেন, কিন্তু তিনি কেবলমাত্র 50% দাবি করেন। জমিদাররা 25% প্রস্তাব দিলে গান্ধী তা মেনে নেন এবং অচলাবস্থার অবসান ঘটে। গান্ধী ব্যাখ্যা করেন, ফেরতের অঙ্ক বড় কথা নয়, বরং জমিদারদের আত্মসমর্পণ এবং মর্যাদার ক্ষয় ছিল আসল সাফল্য। এই আন্দোলনের মাধ্যমে চাষিরা তাদের অধিকার ও সাহস সম্পর্কে সচেতন হয়। ব্রিটিশ জমিদাররা কিছু বছরের মধ্যেই চাষের জমি ত্যাগ করে এবং নীল চাষের প্রথা বিলুপ্ত হয়। গান্ধী শুধু রাজনৈতিক বিজয়ে সন্তুষ্ট ছিলেন না, তিনি গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে উদ্যোগী হন। গ্রামে শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা উন্নয়নের জন্য তিনি কাজ শুরু করেন। তার স্ত্রী কস্তুরবাই, পুত্র দেবদাস এবং বহু স্বেচ্ছাসেবক এতে অংশগ্রহণ করেন। শিক্ষকদের সহায়তায় 6টি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়। ডাক্তার এনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। সামান্য 3টি ওষুধ, ক্যাস্টর অয়েল, কুইনাইন ও সালফার অয়েন্টমেন্ট ব্যবহার করে চিকিৎসা চলতে থাকে। গান্ধী নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে কস্তুরবাইকে নির্দেশ দেন আলোচনা করতে। এক দরিদ্র নারী জানায় তার একটি মাত্র শাড়ি আছে। গান্ধী বুঝতে পারেন এই সমস্যাগুলি আর্থিক কষ্টের ফল। চম্পারণে অবস্থানকালেও গান্ধী তার আহমেদাবাদের আশ্রমের উপর নজর রাখতেন। তিনি নিয়মিত চিঠি লিখে অর্থনৈতিক হিসাব চাইতেন এবং শৌচাগারের গর্ত পুনর্নির্মাণের মতো ছোটখাটো দিকেও গুরুত্ব দিতেন। এই পুরো ঘটনাটি গান্ধীর জীবনের একটি মোড় পরিবর্তনকারী অধ্যায় হয়ে ওঠে। তিনি বলেন, আমি যা করেছি তা খুব সাধারণ একটি কাজ। আমি ঘোষণা করেছি যে ব্রিটিশরা আমার নিজের দেশে আমাকে আদেশ দিতে পারে না। এই আন্দোলন বিদ্রোহ নয়, বরং দারিদ্র পীড়িত কৃষকদের কষ্ট লাঘব করার একটি মানবিক প্রয়াস ছিল। গান্ধীর রাজনীতি কেবল রাষ্ট্রীয় বিষয় নয়, বরং মানুষের দৈনন্দিন বাস্তবতার সঙ্গে সংযুক্ত ছিল। তার আদর্শ তত্ত্ব নয়, মানুষকে কেন্দ্র করেই আবর্তিত। চম্পারণে একসময় গান্ধীর সঙ্গে দেখা করতে আসেন চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজ, যিনি গান্ধীর ইংরেজ অনুসারী ও শান্তিবাদী ছিলেন। আইনজীবীরা তাকে সঙ্গে রাখার পরামর্শ দিলেও গান্ধী তা অস্বীকার করেন। তিনি বলেন, এই অসম লড়াইয়ে ইংরেজকে পাশে চাইলে তা হৃদয়ের দুর্বলতা প্রকাশ করে। আমাদের কারণ ন্যায়সঙ্গত, আর আমাদের নিজেদের শক্তিতেই তা জিততে হবে। রাজেন্দ্র প্রসাদ বলেন, গান্ধী আমাদের মনের কথা বুঝেছিলেন এবং আমাদের উত্তর ছিল না। এইভাবে গান্ধী আমাদের স্বনির্ভরতার পাঠ দিয়েছিলেন। এইভাবে চম্পারণ আন্দোলন আমাদের শেখায় স্বনির্ভরতা, স্বাধীনতা ও মানবিক সাহায্য একে অপরের সঙ্গে জড়িত। গান্ধীর নেতৃত্বে ভারতীয়রা বুঝে গেল, ভয়কে জয় করা গেলেই স্বাধীনতার পথে এগোনো সম্ভব।